আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেল জয়ী দুই রাষ্ট্র সরকার প্রধানের অঙ্গীকার, শান্তিপূর্ণভাবে অমীমাংসিত সমস্যা সমাধানের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও ৭৬৪ জনকে পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত, প্রশাসনে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারে বিএনপির সুপারিশ। শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেছেন তারেক রহমান। বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস, সাফল্যের জন্য শেষ পর্যন্ত চেষ্টার পরামর্শ। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাসকা কাছিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্য। এবং রাত পেরোলেই শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ, কঠিন হলেও ভালো কিছুর প্রত্যাশা নতুন অধিনায়ক লিটন দাসের। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিশ্বে শান্তির জন্য একসঙ্গে কাজ করবেন নোবেল জয়ী দুই রাষ্ট্র ও সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জোসে রামোস হোর্তা। যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে অমীমাংসিত বহু সমস্যার সমাধান করা সম্ভব। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। হোর্তা পূর্ব তিমুরের দ্বিতীয় প্রেসিডেন্ট। 1996 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে হোসে রামোসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেনাকুঞ্জে পৌঁছালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন হোসে রামোস হোর্তা। পরে সংবাদ সম্মেলনের আগে দুই দেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব তিমুর গঠনে বাংলাদেশি শান্তিরক্ষী মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট নিরসনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহায়তার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বলেছেন, বিশ্বে তিনি একমাত্র ব্যক্তি যার বহু যোগ্যতা রয়েছে। দুই নেতা বিশ্ব গঠনে একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনুসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। সংবাদ সম্মেলনে দুই দেশের নেতাই বলেছেন, বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এই ভাতা দেয়া হবে।
পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার পরিমাণ ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান। এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেওয়া হবে। জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলছে বিএনপি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা, এবং গত 5 অগস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য আমূল সংস্কার প্রয়োজন। প্রত্যেক জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট করা, যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় এবং আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে বিএনপি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল অস্পষ্টতা কাটিয়ে শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে যদি উপদেষ্টারা অস্বস্তিতে পড়েন, তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। রাহুল রায়ের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের 4 দিনের কর্মসূচি আগেই ঘোষণা করেছিল বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীতে রোববার বিজয় দিবসের আলোচনা। স্থায়ী কমিটির সদস্য সহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার পথকে আমাদের সুগম করতে হবে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মূল্যস্ফীতি কমানো এবং আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারলে কেবল সংস্কারের কথা বলে মানুষের ধৈর্য রাখা যাবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত 1.5 দশকে দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে অর্থনীতি দুর্বল হয়েছে, তবে বাংলাদেশ খাদের কিনারায় চলে গেছে বিষয়টা এমন নয়। রিজভিন আজার রিপোর্ট।
ঢাকার গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলন। স্বাগত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা তুলে ধরেন সংগঠনটির সভাপতি হুমায়ুন রশিদ। সম্মেলনের প্রধান বক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তা পূরণে হয়তো সদিচ্ছার অভাব নেই, কিন্তু সমন্বিত পদক্ষেপ দেখা যাচ্ছে না। which should give us the lessons. ওটা সান্ত্রায়নের কথা আছে যে ইতিহাস থেকে শেখে না তার চেয়ে বড় গর্ধব আর কেউ নাই। If we do not learn from the history, then we are destined to repeat what we have done in the past. ঋণ গ্রহীতা থেকে উন্নয়ন অংশীদার হওয়া সাফল্যকে বড় করে দেখছেন উন্নয়ন সহযোগীরা। So I want to just acknowledge that while our grant may have ended, the good work continues because of all of you, and let's look for opportunities to renew our partnership in new and innovative ways. As mindful of the past, we look towards the future. অর্থনীতিতে অনিয়ম দুর্নীতির জন্য ব্যবসায়ীদেরও দায়বদ্ধ করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশে এতদিন যা হয়েছে, he who cuts they wish to choose first. ওরাই নিজে ভাগাভাগি করে সব ঠিকঠাক করতো, আপনারা আমাদের জন্য উচ্ছিষ্ট রাখতো। These were not bad. আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশের খারাপ একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, তা না। সম্মেলনে আগামী 2 বছরের জন্য IBFB সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা লুৎফুন্নেসা সৌদিয়া। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং NBR এর সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে আলাদা 8টি মামলা করেছে দুদক। দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার হিসেবে যোগদান করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বলেছেন, দুদক কমিশনাররা দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে আনতে সম্পদ বিবরণী জমা দেবেন তিনি। রোকসানা আমিনের রিপোর্ট। দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রায় ৭৫ কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবার এবং প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে NBR এর সাবেক সদস্য ডক্টর মতিউর রহমান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। ডিজি জানান, বেনজিরকে দেশে ফেরাতে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। অনুসন্ধান বিভাগের দায়িত্ব নিয়ে বিকেল 4টায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন নবনিযুক্ত কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। আমরা যদি দুর্নীতিতে কাজ করি তো আমরা দুর্নীতি মুক্ত কিনা আদৌ এটা তো প্রকাশ্যে থাকা উচিত, তাই না? মানে দেশবাসী জানা উচিত যে আমাদের সম্পদ কি আছে এবং যখন আমরা এই কমিশন ছেড়ে চলে যাব তখন কি আছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ আকাবা। ঢাকা সফররত আকাবা চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশ্যে বলেন, শুধু নভোচারী নয় বরং পছন্দের কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকাটাই সাফল্যের সিক্রেট। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। Going to space is awesome. একজন স্কুল শিক্ষক থেকে নভোচারী, সাদামাটা ক্যারিয়ার থেকে চ্যালেঞ্জিং পেশায় জোসেফ আকাবা মহাকাশে কাটিয়েছেন 306 দিনের বেশি সময়। I've had the opportunity to go on 3 space missions and I've spent about 306 days in space. ঢাকায় নাসার এই প্রধান নভোচারীর প্রথম সফরে কথা বললেন 2 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের উদ্দেশ্যে। মহাকাশ থেকে পৃথিবী দেখা ভাগ্যবানদের একজন শোনালেন তার মহাকাশ চারণের অভিজ্ঞতা। The biggest advice I would give them is don't give up hope, follow your dreams. আমি শিক্ষার্থীদের বলবো, হাল ছেড়ো না, স্বপ্নকে ধাওয়া করো, আর সেজন্য যতটা পারো জ্ঞান অর্জন করো, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা নাও। এখন মহাকাশের দরজা খোলা, অনেক কাজ করার আছে। আমি বলবো শিক্ষার্থীদের উচিত নাসার বিভিন্ন প্রোগ্রামগুলোতে যুক্ত হওয়া, বিশেষ করে যেসব কম্পিউটার প্রোগ্রামিং আমাদের জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত। এগুলো আমাদের ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল মিশনে কাজে আসবে। চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আকাবা কথা বলেন নাসার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক নিয়ে।
স্যাটেলাইট প্রযুক্তি পৃথিবীর জীবিত প্রাণীকুলকে নানাভাবে সহযোগিতা করে। আমরা নভোচারীরা মহাকাশ স্টেশনে বসে সেই গবেষণাই করি। এক্ষেত্রে এক দেশ আরেক দেশের সঙ্গে স্যাটেলাইট তথ্য আদান প্রদান করার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষকের ফসল উৎপাদনের গতি প্রকৃতি নিয়ে কাজ করে থাকি। বাংলাদেশের সঙ্গেও নাসার সেই সম্পর্ক তৈরি হতে পারে। মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি নভোচারী হওয়ার চ্যালেঞ্জ নিতে বাংলাদেশি তরুণদের আহ্বান জানান আকাবা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইচ্চা বা বাটাগুর বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সাফল্য মিলেছে। বাটাগুর বাস্কাকে IUCN এর মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌমিক আহমেদের রিপোর্ট। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বসতি ছিল বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপের। তবে অনেকদিন ধরেই এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর লাল তালিকাভুক্ত। প্রাণীটি সংরক্ষণে সুন্দরবনের করমজল ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। মার্চ এপ্রিলে ডিম দেয়, উপরের ডিম দেবে, নেস্টিং করবে। আমরা এটা ডিমগুলোকে কালেক্ট করে টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল করে মেল ফিমেল তৈরি করে সেই বাচ্চাগুলোকে আমরা আমাদের এই বিভিন্ন প্ল্যান আছে এইগুলোতে রেয়ার করি। ফার্স্টে রেয়ার করার পরে তারপর আবার একটু বড় হলে এই পয়েন্টগুলোতে ছাড়ি। এখান থেকে পরবর্তীতে আমাদের ইচ্ছা যে আমরা সুন্দরবনে এটাগুলোকে রিলিজ করবো পপুলেশন ইনক্রিজ প্রপার কনজারভেশনের জন্য। এক দশক ধরে ঝু ভিয়েনা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চলছে বাটাগুর বাস্কা সংরক্ষণ প্রক্রিয়া। প্রাণীটি হারিয়ে গেছিল পৃথিবী থেকে এবং বাংলাদেশ থেকেও অলমোস্ট হারিয়ে গিয়েছিল। তো সেইখানে এরকম একটি প্রচেষ্টা সাকসেসফুলি হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা যাই করি না কেন, ক্যাপটিভ ব্রিডিং এ একটা সমস্যা হচ্ছে গিয়ে নিজে নিজে স্বাবলম্বী, যেটা আমরা বলি স্বাবলম্বী হয় না। তো এদের যেহেতু এখন অনেক সংখ্যায় বেড়ে গেছে, আলটিমেটলি ওদের ছাড়তেই হবে নদীতে। IUCN লাল তালিকার থেকে একসময় বাটাগুর বাস্কা থাকবে না, সেটা আশা করেই কিন্তু এই কনজারভেশনটা এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের নদীগুলোতে বাটাগুর বাস্কা ঘুরে বেড়াবে, সেটাই। প্রকৃতিতে উন্মুক্ত করা কাছিমের টিকে থাকা ও প্রাকৃতিক প্রজননে সহায়তা করতে এর বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বনজীবী ও জেলেদের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এরকম মাত্র 3টি বাটাগুর বাস্কা দিয়ে শুরু হয়েছিল এর সংরক্ষণ প্রক্রিয়া। 12 বছরের কিছু বেশি সময় পর এর সংখ্যা এখন 700-র বেশি। এই সাফল্য অনুপ্রেরণার কারণ হতে পারে অন্যান্য হুমকির মুখে থাকা প্রাণী সংরক্ষণে। সুন্দরবনের করমজল পয়েন্ট থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। আই স্পোর্টসের শুরুতেই থাকছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। রাত পেরোলেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। কিংস্টনে প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। যদিও ম্যাচের আগের বৃষ্টিতে টাইগারদের অনুশীলন পণ্ড হয়েছে, তবুও এই সিরিজে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। রাত পোহালেই আরেকটি সিরিজ শুরু বাংলাদেশের। এই সিরিজ দিয়ে ইতি হবে টাইগারদের ঘটনাবহুল 2024 সাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজটিতেও বিবর্ণ টিম বাংলাদেশ। হারতে হয়েছে 3-0-তে। টি-20 সবসময়ই টাইগারদের জন্য চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট। ক্যারিবীয়রাও নিজেদের মাঠে এই ফরম্যাটে তুমুল প্রতিদ্বন্দ্বী। নরমালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। আগের সিরিজটি দলের চেয়েও
বেশি বাজে ছিল ব্যাটসম্যান লিটনের। 3 ম্যাচে একটা 0 সহ সিরিজে মোট 6 রান এসেছে তার ব্যাট থেকে। ঠিক এমন এক দুঃসময়ে ঘাড়ে উঠেছে আরেকটি কঠিন দায়িত্ব, বাংলাদেশ দলের নেতৃত্ব। কিভাবে সব সামলাবেন লিটন? এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। গত টি-20 বিশ্বকাপে এ মাঠে খেলেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের উইকেট তাই পরিচিত। একাদশ সাজানোর কাজটি সহজই হওয়ার কথা ম্যানেজমেন্টের। বৃষ্টিতে অনুশীলনে ব্যাঘাত ঘটলেও দলের উপর যথেষ্ট আস্থা নতুন ক্যাপ্টেনের। উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। 3 ম্যাচের লড়াইয়ে জয় দিয়ে শুরু করতে পারলে সিরিজ জয়ও সহজ হয় অনেকটা। সে লক্ষ্যই টাইগারদের। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ঘরোয়া ক্রিকেটের আপডেট। এনসিএল টি-20তে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রো, রংপুর এবং বরিশাল। তামিমের 91 রানের পরও চট্টগ্রামকে 5 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বরিশাল। এই দিনও দুর্দান্ত ব্যাটিংয়ে 54 বলে 6 ছক্কা এবং 7 বাউন্ডারি ইনিংস খেললেও 9 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকেন জাতীয় দলের এই তারকা। 183 রানের টার্গেটে খেলতে নেমে অর্ধশতক করা সালমান হোসেন ইমনের 28 বলে 53 রানের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচ জেতে বরিশাল। একই গ্রাউন্ডে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তরবঙ্গ ডার্বিতে নাজমুল শান্তর রাজশাহীকে 7 উইকেটে হারিয়ে আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর। ঢাকা ডিভিশনকে 19 রানে হারিয়েছে ঢাকা মেট্রো। খুলনাকে 6 উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে হোস্ট সিলেট। মাঠের পারফরম্যান্সে নানা উতরাইয়ের পাশাপাশি সম্প্রতি ইনজুরির সমস্যায় ভুগছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যেও সুখবর পেলেন ফরাসি স্ট্রাইকার। 2023-24 মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো দ্য বেস্ট ফ্রেঞ্চ ফুটবলারের খেতাব জিতলেন এমবাপ্পে। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারিম বেনজেমা এবং এনগালো কান্তের ভোট না পেয়েও সেরা হয়েছেন 2024-এ ফ্রান্সকে ইউরোর সেমিফাইনালে নেতৃত্ব দেয়া এমবাপ্পে। 2018 সালে প্রথমবারের মতো ফ্রান্সের হয়ে বর্ষসেরা ফুটবলার হন তিনি। এরপর 2019 ও 2022-23 মৌসুমেও এই পুরস্কার উঠেছিল এমবাপ্পের হাতে। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ সংগঠন। এই আয়োজনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। কনসার্ট আয়োজনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি যাযাবর মিন্টুর কাছে। মিন্টু, বিজয় দিবসের এই কনসার্টে কোন কোন শিল্পী ও কোন দল অংশ নিচ্ছে? ধন্যবাদ তাহমিনা। আমরা ইতিমধ্যে জেনেছি যে মহান বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নামের সংগঠন কনসার্টের আয়োজন করছে। দেশীয় শিল্পী, দেশীয় সংস্কৃতি প্রসারে এই প্রথমবারের মতো তারা এই অনুষ্ঠানে আয়োজন করছে। আমরা এই মুহূর্তে মানিক মেঘমুনিতে আছি এবং আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। আমরা ওনার সাথে কথা বলবো এই কনসার্টের বিষয় নিয়ে। সবার আগে বাংলাদেশ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। আমরা দীর্ঘ 17 বছর এই বিজয় দিবসটাকে আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা পালন করতে পারিনি। একটি ফ্যাসিবাদ সরকার আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। আজকে আমরা উন্মুক্তভাবে একটি সবার আগে বাংলাদেশ নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেছেন আমরা এই কনসার্টের আয়োজন করেছি একটি ভাবাবেগের জায়গা থেকে, যে আমরা দেখেছি বিগত 17 বছরে বাংলাদেশে জয় বাংলা নামে কনসার্ট হয়েছে, বিদেশি শিল্পীরা এখানে এসে গান পরিবেশন করেছেন। আমরা এখন আবার দেখছি অনেকে পাকিস্তানি শিল্পী বিজয়ের মাসে বাংলাদেশে আসছেন, তারা এখানে গান পরিবেশন করবেন। আমরা মনে করছি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই জিনিসটি উপলব্ধি করেছেন যে আমাদের দেশে তো অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে, অনেক বড় বড় ব্যান্ড রয়েছে, নামকরা ব্যান্ড রয়েছে, তাদের যে গানের যে মান তারা নিজেদেরকে বিকশিত করার জন্য এ ধরনের সুযোগ পায় না। সেখান থেকে আমরা সবার আগে বাংলাদেশ নামক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। আমরা তাদের মাধ্যমেই আমরা এই বিজয় মাসকে উদযাপন করার জন্য আমরা এই কনসার্টের আয়োজন করেছি এবং এই কনসার্টের মধ্য দিয়ে
আমরা যে জিনিসটা মানুষকে কাছে দিতে চাই, দেশীয় সংস্কৃতি, দেশীয় গানের যে প্রসার বিস্তার লাভ করার একটা সুযোগ পাবে, সেটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আমরা বিশ্বাস করি এবং আশা করি আগামীকাল বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় একটি মেগা কনসার্ট এখানে অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের গান শুনতে পাবে। আমরা সবাই একসাথে এই বিজয় উৎসব পালন করব উৎসব মুখর পরিবেশে। এটা আমাদের ধন্যবাদ জিলানী। যা বলছিলেন যে কালকে কনসার্ট দুপুরে শুরু হবে এবং শেষ হবে রাত পর্যন্ত, হয়তো 10টা-12টা বাজতে পারে। আর আমরা যতদূর জেনেছি এখানে সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, বেবি নাজনীন, আসিফ আকবর, মনির খান, কনা ইসলাম, জীবন, মৌসুমী, জোফার এবং আলমারা মিনু সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া ব্যান্ড সঙ্গীতের মধ্যে রয়েছে নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাবসেট, রাফা ও সোনার বাংলা সহ অন্যান্য দল। তামিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। মিন্টু, আপনাকে ধন্যবাদ। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 55 ফিলিস্তিনি নিহত। হাসপাতালগুলোতে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। গ্রেফতার অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে এবং যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সভায় 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তাবলিগ জামায়াতের বার্ষিক ইজতেমা 2 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিশৃঙ্খলা করতে পারে, এটা তো যে কোনো সময় করতে পারে, এই সম্ভাবনাটা তো সবসময়ই আছে। সেই 5ই আগস্টের পর থেকে আজ অবধি, এবং এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি এলিমিনেটেড। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। যে আপনি যেই কথাটা বলছেন আমিও আপনার কাছে ডিসএগ্রি করবো না, আপনি সত্যি কথা বলছেন, এটা যেন কমায় আনা যায়, যেন এলিমিনেটই করে দেওয়া যায়। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ দ্রুত নির্বাচন চেয়েছে সম্মিলিত পরিষদ। চট্টগ্রামে আয়োজিত এক সমাবেশে নির্বাচনের দাবি জানানো হয়। সমাবেশে বিজিএমইএ এর সাবেক বেশ কয়েকজন সভাপতি সহ কেন্দ্রীয় এবং চট্টগ্রামের নেতারা বক্তৃতা করেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প খাতে বর্তমানে কর্মরত রয়েছে প্রায় 40 লাখ শ্রমিক। অন্তর্বর্তী সরকারের আমলে বিজিএমইএর নির্বাচিত কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হয়। বিজিএমইএর গঠনতন্ত্র অনুযায়ী ভোট ভাঙার 4 মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়। ইতিমধ্যে 2 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের তারিখ ঘোষণা না করায় তৈরি পোশাক মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয় আয়ের 84% আয় করে, এখন যদি আমরা আমাদের সংস্কার না করতে পারবো তাহলে আর কখন করবো? এবং সম্মিলিত পরিষদের দায়িত্বে থাকা অবস্থায় আমরা আশা করি যে আগামীতে আপনারা আবার দায়িত্ব দিবেন আমাদেরকে। সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স করে খুবই দ্রুততম সময়ের মধ্যে এই টাস্ক ফোর্সের মাধ্যমে টোটাল গার্মেন্টস শিল্পের নেক্সট 10 বছর 20 বছরের একটা পরিকল্পনা দেয়া হোক। সম্মিলিত পরিষদের ঢাকা এবং চট্টগ্রামের নেতারা দাবি করেন বর্তমান প্রশাসকের কয়েকটি সিদ্ধান্তের কারণে পোশাক শিল্প মালিকেরা ক্ষতির মুখে পড়েছেন। আগে 35 জন বিজেএমের সদস্য মানে ডাইরেক্টর নিয়ে বা ভাইস প্রেসিডেন্ট নিয়ে বিজেপি পরিচালিত হবে, এখন আজকাল 9 জনকে নিয়ে কিভাবে করবে? আমরা নির্বাচনটা ঘোষণার জন্য ওনার কাছে জোর দাবি জানাচ্ছি। ডিটিওর যে আইন আছে সে আইন মোতাবেক যাতে উনি নির্বাচনটা করে দেয়, এটা ওনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। পোশাক শিল্প মালিকেরা বলেছেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক অর্ডার অন্য দেশে চলে গেছে। দ্রুত বিজিএমইএর বোর্ড গঠিত না হলে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে রয়েছে নিডল টাটা আন্তর্জাতিক সংবাদ।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 55 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সাইদ জৌদে। আল আউদা হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় তিনি নিহত হন। বিবিসি জানিয়েছে ডাক্তার সাইদ ছিলেন গাজার উত্তরের একমাত্র অর্থোপেডিক সার্জন। জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিস বলেছেন এটি তার পরিবার ও স্থানীয়দের জন্য অপূরণীয় ক্ষতি। গাজার হাসপাতালগুলোতে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার পরিচ্ছন্নতার চরম অভাব পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 44,930 জনে পৌঁছেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে চলছে মঞ্চনাটক টিনের তলোয়ার। ব্রিটিশ শাসনামল নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প, যেটি পরিবেশন করেছে প্রাঙ্গণে মোড় নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। কৃষি সংবাদ। বগুড়া ও ময়মনসিংহে চায়না কমলা চাষ করে ভাগ্য বদলেছেন কৃষক আব্দুল আজিজ ও মাহফুজ। দুজনেই ইউটিউব দেখে চায়না কমলা চাষে আগ্রহী হয়ে কৃষি অফিসের সহযোগিতা নিয়ে কমলা চাষ শুরু করেন। বগুড়া থেকে রৌফ জালাল ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়া পৌর এলাকার 19 নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ যে জমিতে এতদিন আদা চাষ করতেন, সেই জমিতেই এখন শুরু করেছেন কমলার চাষ। প্রায় 2 বিঘা জমিতে নানান জাতের কমলা গাছ লাগিয়েছেন তিনি। কমলা বাগানের সাথী ফল হিসেবে করেছেন আদা, রসুন, পেঁয়াজ ও মরিচের চাষ। জেলায় এ পর্যন্ত 2 হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে, এর মধ্যে চায়না কমলাই বেশি। গাছের বয়স 4 বছর, 3 বছর হলে বিক্রি হচ্ছে, প্রথম বছর নেওয়া হয়নি। যাই হোক, এবার ইনশাল্লাহ বেশি আছে, প্রায় 1.5-2 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের কমলা চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলের মিষ্টতা বৃদ্ধি এবং কোনো ধরনের রোগবালাই সংক্রমণ হচ্ছে কিনা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঙ্গাই গ্রামের যুবক মাহফুজ 70,000 টাকা পুঁজি নিয়ে ইউটিউব দেখে রাজশাহী থেকে 100 চারা কিনে 40% জমিতে কমলা চাষ শুরু করেন মাহফুজ। 4 বছর পরিচর্যার পর গাছে এসেছে প্রায় 70 মণ কমলা। সবগুলা গাছে মাশাআল্লাহ ভালো ফলন আসছে। এখন আমার আনুমানিক হয়তো 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করা যাবে। এখানে 200 টাকা দরে আমি বিক্রি করতেছি। মাহফুজের কমলা বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। ব্যক্তিগতভাবে কেউ বাগান করতে চাইলে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। ব্যক্তি পর্যায়ে যদি কেউ এই ফসলগুলো বিশেষ করে কমলা, মালটা চাষাবাদ করতে চায়, তাহলে আমরা কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ দেব। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়া গেলে সম্প্রসারিত হবে কমলা চাষ, বলছেন স্থানীয় কৃষকরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা মানছেন না কেউই। চাঁদপুরে কাঁচা বাজার কিংবা নিত্যপণ্য পরিবহন সব কাজে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি, বিকল্প ব্যবস্থার সহজলভ্য না হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। তবে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান ও জরিমানাও করা হচ্ছে, জানিয়েছে জেলা প্রশাসন। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বিভিন্ন গবেষণা বলছে পলিথিন ও প্লাস্টিক দূষণে কেবল পরিবেশ বিপর্যয়ই নয়, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকি ও নানা রোগ ব্যাধিও বাড়ছে। এমন পরিস্থিতিতে দূষণমুক্ত ও নির্মল পরিবেশ প্রতিবেশ নিশ্চিতে 1 নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ করা হয় পলিথিনের ব্যবহার। তবে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি চাঁদপুরেও চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। পলিথিন ব্যবহার বন্ধে বাজারে পরিবেশ বান্ধব ও স্বল্প মূল্যে বিকল্প পণ্য সরবরাহের দাবি ক্রেতা বিক্রেতাদের। না ব্যবহার করি না তো, কে এডি কি ব্যবহার করেন না পলিথিন? মাফ করে ভাই,
দলে বাদ দিয়ে রাখতাম যারা প্রোটিন দিতাম চাই এরপর প্রোটিন মনে করার দরকারে প্রোটিন ছাড়া সদাই না কাস্টমার যে ঝামেলা করে পলিথিন না দিলে সদাই নাই বিকল্প অন্য কিছু ব্যবস্থা করতো আর সরকারকে বলেন কারখানা বন্ধ করে দিতে বলে। এই জন্য সরকার যদি এটা চেষ্টা করে মিল কারখানা বন্ধ করে দেয় পলিথিনের, তাহলে অবৈধভাবে আর পলিথিন চলবে না, আমরা এগুলা ব্যবহার করতে পারব না। পলিথিন ব্যবহার রোধে পলিথিন জব্দ করা সহ অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। নিয়মিত মনিটরিং করছি, আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, এছাড়াও আমরা অভিযান পরিচালিত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা বাজারটাকে একটা পলিথিন মুক্ত করতে পারবো। পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে: সেন্ট মার্টিনস ভ্রমণে বিধিনিষেধ আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। বিধিনিষেধে জনগণের জীবনযাত্রা ক্ষতির সম্মুখীন দাবি। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কক্সবাজারের নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন রিট আবেদন করলে শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ ওই আদেশ দেন। এতে পরিবেশ সচিব সহ ৮ বিবাদীকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পরে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা, এককভাবে কোনো মন্ত্রণালয় নিতে পারে না। আর বিধিনিষেধ আরোপের ফলে সেন্ট মার্টিনের জনগণের জীবনযাত্রা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 12,000 লোক স্থায়ীভাবে বসবাস করে, তাদের জীবিকার অন্যতম প্রধান উপায় হচ্ছে এই পর্যটন। টুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে, যার কারণে আমরা সংক্ষুব্ধ হয়ে এই ইন্টারিম মেমো যেটা পরিবেশ মন্ত্রণালয় জারি করেছে সেটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে। সেন্ট মার্টিনে গমন এবং সেখানে অবস্থান করার উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা কেন অবৈধ ঘোষণা করানো হবে না, এটার উপরে রুল দিয়েছে 4 সপ্তাহ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢালাই স্পেশাল সিমেন্টের ডিজিএম মোহাম্মদ জিয়াউল ইসলাম। সেই সময় প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম, একে আলকমা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস সহ অন্যরা উপস্থিত ছিলেন। রংপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন, রংপুর এরিয়ার লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি রংপুর অঞ্চলের তত্ত্বাবধানে নগরীর নিসবেতগঞ্জ জরিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। লেডিস ক্লাবের সভাপতি মির্জা সঞ্জিতা হাসান সহ ক্লাবের অন্য সদস্যরা সে সময় উপস্থিত ছিলেন। রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ আরও সহজ করতে জয়দেবপুর রেল স্টেশন থেকে জয়দেবপুর কমিউটার নামে 2 জোড়া কমিউটার ট্রেন ও মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত র্যাপিড ট্রানজিট বাস চালু হয়েছে। উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে তাদের নির্ধারিত সময় অনুযায়ী বিরতি দেবে। তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সংশ্লিষ্ট স্টেশনগুলোর কাউন্টার থেকে টিকিট ইস্যু করা হবে। অন্যদিকে উদ্বোধন হওয়া বিআরটি বাসগুলো চলাচল করবে গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত। প্রাথমিকভাবে 10টি বাস এই পথে চলবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে গাজীপুরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত 20 টাকা, বোর্ডবাজার 35, টঙ্গীর কলেজ গেট 50 ও এয়ারপোর্ট 70 টাকা। ফিরতি পথে বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া 25 টাকা, বোর্ডবাজার 40, চৌরাস্তা 55 এবং শিববাড়ি 70 টাকা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে।
বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেল জয়ী দুই রাষ্ট্র সরকার প্রধানের অঙ্গীকার, শান্তিপূর্ণভাবে অমীমাংসিত সমস্যা সমাধানের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও 764 জনকে পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত, প্রশাসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারে বিএনপির সুপারিশ। শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ বলেছেন তারেক রহমান, বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস, সাফল্যের জন্য শেষ পর্যন্ত চেষ্টার পরামর্শ। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্য। এবং রাত পেরোলেই শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ, কঠিন হলেও ভালো কিছুর প্রত্যাশা নতুন অধিনায়ক লিটন দাসের। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।